কোটিপতি বাবার একমাত্র মেয়ে বিধি ভালোবেসে ফেলে এক বস্তির ছেলেকে। দুজন মিলে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্নও দেখে। তবে একথা যখন বিধির পরিবার জানতে পারে তখন তারা এসব কোনোভাবেই মেনে নিতে চায় না আর শুরু করে ওই ছেলেটার উপর অন্যায় অত্যাচার। তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে থাকে তারা। তবে কি বিধিও এবার পরিবারের চাপে পড়ে তার ভালোবাসাকে ছেড়ে দিবে, নাকি ভালোবাসার জন্য নিজের পরিবারের সাথেই লড়াই করবে? সেটাই দেখবো আজকের গল্প ধারাক 2-তে। শুরুতেই দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখা যায়। মেয়েটা সব সময়ের মতো ছেলেটার হোস্টেলে এসেছিল সময় কাটাতে। দুজন মিলে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করে, কিন্তু মেয়েটার দেরি হয়ে যাচ্ছিল দেখে সে চলে যেতে নেয়। ছেলেটা তখন তাকে আরো কিছু সময় থাকতে বলে, কিন্তু মেয়েটা তো থাকে না, সে চলে যায়। ঠিক তখনই সেখানে একটা লোক আসে পার্সেল নিয়ে, কিন্তু ছেলেটা জানায় সে তো কোনো কিছুই অর্ডার করেনি। লোকটা বলে এই ঠিকানা থেকেই তো অর্ডার এসেছিল। ছেলেটা এই কথা শুনে মনে করে তাহলে হয়তো তার গার্লফ্রেন্ডই অর্ডার করেছে, তাই সে টাকা আনতে যায়। তখনই লোকটা দেখতে পায় ছেলেটার ঘরের বিভিন্ন জায়গায় ধার্মিক জিনিস ছিল, কিন্তু ঘরের দরজার কাছে মদের বোতল পড়েছিল। এর মধ্যেই ছেলেটা টাকা দিয়ে দিলে লোকটা সেখান থেকে চলে যায়, কিন্তু আসলে সে ওই বিল্ডিং থেকে বের হয় না। সে পাশেই একটা জায়গায় লুকিয়ে ছেলেটার ঘরের দিকে নজর রাখছিল। কিছুক্ষণ পরই ছেলেটা গামছা হাতে ফোনে কথা বলতে বলতে বের হয়ে আসে। কিছুটা নিচে নেমে সে তার গামছা মেলে দিতে থাকে। ঠিক তখনই লোকটা পেছন থেকে এসে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। একবারে উপর থেকে নিচে পড়ায় ছেলেটার সাথে সাথে মৃত্যু হয়। ইতিমধ্যেই আশেপাশের সব লোক এসে জড়ো হয়ে যায় সেখানে, আর ওই লোকটা তখন বেশ স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যায়, যেন কিছুই হয়নি। এরপরই নিউজে দেখা যায় তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। ছেলেটা বিদ্যানগরে থাকতো, সে পলিটিক্সের স্টুডেন্ট। 3 তলা থেকে পড়ে গিয়ে ছেলেটার মৃত্যু হয়। এখানে তার মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় ছেলেটা নাকি মদ খেয়ে মাতাল ছিল, সে কারণেই সেখান থেকে পড়ে প্রাণ হারিয়েছে। তার এই নিউজ 3 জন বন্ধু শুনছিল। এখানে গল্পের প্রধান চরিত্র নীলেশও ছিল। সেখানেই একজন জানায় ছেলেটার ঘরে মদের বোতলের সাথে প্রোটেকশনও পাওয়া গেছে। এসব নিয়ে বাকি দুজন কথা বলছিল। নীলেশ তাই বেশ বিরক্ত হয়ে যায় আর তাদেরকে চুপ থাকতে বলে। তার এসব মোটেও পছন্দ হচ্ছিল না। এরপর তারা 3 জন মিলে একটা বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়। তারা এখানে ঢোল বাজানোর কাজে ছিল। এই বিয়ে বাড়িতেই ভিডিও ছিল। নীলেশ তো ভিডিকে দেখে হাসতে থাকে। ভিডিও তার দিকে কিছুক্ষণ পর পরই তাকাচ্ছিল। সেই সময় তার বন্ধুদের কথা শুনে বোঝা যায় সে ভিডিকে পছন্দ করে। সেই সময় দেখা যায় ভিডি তাদের দিকেই আসছিল। এজন্য নীলেশ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ভিডি এসেই তাকে ডাক দেয়। সেখানে তার নাম্বারটা চায়। সে তো খুব খুশি হয়ে যায় আর তার নাম্বারটা তাকে দিয়েও দেয়। সে ভিডিকে বলতে থাকে তার ঢোলের ফটো তুলে নিতে। তারা সবাই ভিম বাজারের ছেলে, সেখানে কাজ করে। নীলেশ তো খুব খুশি ছিল তার নাম্বার নেয়াতে, কিন্তু তখনই ভিডি তাকে বলে আসলে কিছুদিন পর তার বোনের বিয়ে আছে, তাই সে নাম্বারটা নিয়েছে। তাকে ফোন করলে সে যেন ঢোল বাজাতে চলে আসে। নীলেশ জানায় ঠিক আছে, সে যে কোনো সময় চলে আসবে। এখান থেকেই দৃশ্য কাট হয় আর নীলেশকে দেখা যায় সে পানি আনছিল আর সচিন নামের কাউকে খুঁজছিল। ঘরে আসলে তার মা তাকে ক্ষীর খেতে দেয়। তখন তার ফ্রেন্ডও আসে, কিন্তু নীলেশ তো ক্ষীর না খেয়ে জিজ্ঞেস করছিল সচিন কোথায়। আজ নীলেশ তার ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। দেখা যায় সেখানে তার ফ্রেন্ডরা বাইক নিয়ে এসে তাকে নিয়ে যায়। এরপরে নীলেশ সেই ভার্সিটির প্রিন্সিপাল হায়দার আনসারির রুমে যায়। উনি তার ভাইভা নিবে। নীলেশ তার নাম জানায় আর বলে সে এখানে অ্যাডমিশন নিতে এসেছে। প্রিন্সিপাল তখন দেখতে পায় তার নাম্বার ভালোই ছিল, তাই সে নীলেশকে তার বাবার কথা জিজ্ঞেস করে। নীলেশ জানায় তার বাবা গ্রামে থাকে। তখন তিনি আবারও জানতে চান সে কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত। নীলেশ বলে না, সে এসব কিছুতেই জড়িত না। তখন প্রিন্সিপাল বলতে থাকে তাহলে তো এখন ভার্সিটিতে এসে সে রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে, আর এরপর কিছুদিন পর পর বাকিদের মতো মিছিল মিটিং শুরু করবে। তখন নীলেশ জানায় না, সে পলিটিক্স নিয়ে পড়তে চায় না, রাজনৈতিক বিষয়াদি তার তেমন পছন্দও নয়, আর সে সবে যেতেও পারবে না। সে এখানে পড়াশোনা করতে এসেছে আর সে একজন উকিল হতে চায়। এজন্যই সে শুধু তার পড়ালেখাই চালিয়ে যাবে, অন্য কোনো দিকে তার মন দেওয়ার কোনো ইচ্ছাই নেই। তার এসব কথা শুনে প্রিন্সিপাল বেশ ইমপ্রেসড হয়, তাই সে তাকে বলে ঠিক আছে, সে যেন সব ধরনের ঝামেলা আর এসব ভার্সিটির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। নীলেশও তার কথা মেনে নেয় আর সেখান থেকে চলে যায়। তার মানে নীলেশের অ্যাডমিশন হয়ে গেছে। তার এই ভার্সিটিতে অ্যাডমিশন হওয়াতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সেই সাথে সবাই বেশ খুশি ছিল, শুধু তার বাবা এতে খুশি ছিল না, কারণ এসবে শুধু রাজনীতি থাকে। ছেলেমেয়েরা নিজেকে রাজনীতিতে জড়িয়ে নেয়, তাই সে চায় না তার ছেলেও এরকম কিছু করুক। নীলেশের মা তখন বলে এরকম নাম করা ভার্সিটিতে এসব হয় না। তবু নীলেশের বাবা বলে কে বলেছে, এরকম বড় ধরনের জায়গাতেই এসব বেশি হয়।
তখন নীলেশের কথায় তার নানা তার বাবাকে বোঝালে তিনি আর এসব নিয়ে কিছুই বলেন না। নীলেশও তখন তার বন্ধুদের নিয়ে বেরিয়ে যায়। পরদিনে নীলেশকে ভার্সিটিতে দেখা যায়। সেখানে তার কিছু সিনিয়র তাকে কলা নিয়ে প্রশ্ন করতে থাকে। আসলে তারা তাকে বুলি করছিল, অনেকটা র্যাগিং এর মতো আর কি। নীলেশ তখন সেখান থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় আর ক্লাসে যেতে থাকে। তখনই সে দেখতে পায় তার সাথে কয়েকজনকে তাদের সিনিয়ররা নাচ করাচ্ছে। নীলেশ পথে বিদির গাড়ির সামনে পড়ে যায়। বিদি তো প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু নীলেশ পরিচয় দেওয়ার পর সে চিনতে পারে। এখান থেকেই জানা যায় তারা দুজন একই ক্লাসে পড়ে। ক্লাসে আসার পরই তাদের শিক্ষিকা জানতে চায় যে তারা কেন উকিল হতে চায়। বিদি জানায় আজকাল মানুষ যেভাবে সব বিষয় নিয়ে কেস করছে তার মতো এখন উকিল হওয়াটাই ভালো হবে। এরপরে এক একজন এক এক ধরনের মতবাদ দেয়। একটা মেয়ে জানায় তার ঝগড়া করতে ভালো লাগে, তাই সে উকিল হতে চায়। তখন হেড টিচার জানায় উকিলরা ঝগড়া করে না, তারা শুধু সত্যের জন্য লড়াই করে। নীলের চারপাশে বসেছিল সে টাকা দিয়ে ভার্সিটিতে এসেছে, কারণ তার পারিবারিক অবস্থা বেশ ভালো। কিন্তু ছেলেটার মধ্যে মোটেও দাম্ভিকতা নেই। সে তারও এটা জেনে অবাক হয় যে নীলেশ স্কলারশিপে এখানে এসেছে। যাকে এরপর নীলেশ তার নাম বললে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ সে টাইটেল হিসেবে তার ঢোলের কাজের জন্য যা ব্যবহার করত তাই বলে। কারণ সে ছিল নিচু কাস্টের, আর এজন্যই সে তার টাইটেলটা এড়িয়ে যায়, যাতে অন্য কেউ তার নিচু জাত সম্পর্কে জানতে না পারে, নাহলে সবাই তাকে নিয়ে বুলি করবে। এই ক্লাস শেষে কিছু সিনিয়র এজন্য তাকে জ্বালাতনও করছিল যে সে কি সব টাইটেল বলেছে। তখনই নীলিশার একজন পরিচিত সিনিয়র ভাই এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। সে তাকে নিয়ে চা খেতে খেতে জানায় এই জায়গা একটা জঙ্গলের মতো। জঙ্গলে যেমন প্রাণীরা নিজের আত্মরক্ষার জন্য বিভিন্ন দলের সাথে থাকে, এখানেও এরকমই। নীলেশ যদি এখানে টিকে থাকতে চায় তাহলে একটা দলের সাথে থাকতে হবে, অর্থাৎ সে তাকে পলিটিক্সে জড়াতে বলে। কিন্তু নীলেশ তখন জানায় সে পলিটিক্সে জড়াতে চায় না, তার এসব পছন্দ না। নীলেশের সিনিয়র শেখর তখন জানায় সে তো পলিটিক্সে সেদিন জড়িয়ে গেছে যেদিন জন্ম নিয়েছিল। সে আরো কিছু বলবে, তার আগে নীলেশ তখন ক্লাসের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। সেই সময় শেখর তাকে জানায় দরকার পড়লে সে যেন পেছনের অডিটোরিয়ামে যায়, সেখানে সে সব সময় তাকে পেয়ে যাবে, সে তাকে হেল্প করার জন্য রয়েছে। এরপরে বিদিদের বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে পাত্রপক্ষ এসেছিল বিদির বড় বোনকে দেখতে। তখন তার বাবা জানায় তিনি তার দুই মেয়েকে পড়াশোনা করিয়েছেন, আর তার ইচ্ছা বিদি আর তার বোন উকিল হবে। পাত্রের মা তখন সংসারী কথাবার্তা শুরু করলে বিদি বলতে থাকে সেও কিছু প্রশ্ন করবে, এগুলো তারা গেমসের মতো করবে। তিনিও তার কথা মেনে নেয়। তখন বিদি জিজ্ঞেস করে একজন আদর্শ মেয়ের মধ্যে কি কি গুণ থাকা আবশ্যক। তিনি উত্তরে বলেন এই তো ঘরের কাজ জানা, অন্যের খেয়াল রাখা, শ্বশুরবাড়ি ভালো করে চালানো। বিদি তখন জানতে চায় তাহলে নিজের খেয়াল কখন রাখবে। তিনি জানান ওইটা নিজে থেকেই হয়ে যায়। পরে বিদি আবারও জিজ্ঞেস করে তাহলে একজন আদর্শবান ছেলের কি কি গুণ থাকা দরকার। তিনি উত্তরে বলেন ছেলেদের তো বড় গুণই হলো একজন পুরুষ হয়ে জন্ম নেয়া। একথা শুনে বিদি তাকে আবারও জিজ্ঞেস করে আচ্ছা তো বিয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি। তিনি জানান যৌতুক। বিদি তো সাথে সাথে প্রশ্ন করে তাহলে ভালোবাসার কি হবে। সে সময় পাত্রের বাবা হেসে এই কথা উড়িয়ে দেয়। সেই সময় সেখানে বিদির চাচা প্রকাশ আসে। সে এখানে এসেই জানতে পারে তারা ব্রাহ্মণ হলেও অন্য জাতের। তখনই বিদির বাবা বলে জাত দিয়ে কি হবে, তারা দুই পরিবার ব্রাহ্মণ, এটাই বড় কথা, আর মনের মিল থাকলেই হলো। পরদিন ভার্সিটিতে নীলেশের শিক্ষিকা তাদের আইনের দর্শন সম্পর্কে পড়াচ্ছিল, কিন্তু তিনি এখানে ক্লাসটা ইংরেজিতে শুরু করতে যাচ্ছিল। নীলেশ তখন তাকে বোন বলে ডেকে জানায় হিন্দিতে ক্লাসটা নিতে। তখন তার শিক্ষিকা এখানে তাকে MLLB নামে ডাকে, যা সে গতকাল তার নামের টাইটেল হিসেবে ব্যবহার করেছিল। সে তাকে জানায় ঠিক আছে, সে হিন্দিতে ক্লাস নিয়ে নিবে, আর সেও যেন তাকে মিস বলে ডাকে। এরপরে সে তাদের বলে 5 জন অনুসন্ধানকারী একটা গুহায় আটকে পড়ে। এখানে তাদের উদ্ধারের কাজ চলছিল, কিন্তু তখনই তাদের খাবার শেষ হয়, আর উদ্ধারকারী জানায় তাদের আরো 10 দিন লাগবে। তাই অনুসন্ধানকারী থেকে একজন জানায় তাদের কাছে একটা ছক্কা আছে, 5 জন মিলে এটা নিয়ে খেলবে, আর যে হেরে যাবে তার মাংস বাকিরা খেয়ে নিবে। কারণ ডাক্তারের মতে একজন সাধারণ মানুষ 10 দিন না খেয়ে বেঁচে থাকতে পারবে না, কিন্তু খেলায় দেখা যায় সেই লোকটাই হেরে যায় যে এই বুদ্ধিটা দিয়েছিল। তাই বাকিরা এবার তাকেই খেয়ে নেয়। এই গল্প বলে শিক্ষিকা তাদের বলে পরদিন এই বিষয়ে অ্যাসাইনমেন্ট আনতে, যা আইনের দৃষ্টিতে ওই বাকি 4 জন কি শাস্তি পাবে। যা ক্লাস শেষে নীলেশ বিদির সাথে কথা বলতে যায়। সে জানতে চায় এই অ্যাসাইনমেন্ট কি সে হিন্দিতে করতে পারবে। বিদি জানায় পারবে, ইংরেজিতে করলে আরো ভালো হয়। নীলেশ জানায় সে আসলে ইংরেজি কিছু কিছু জানে।
খুব ভালো করে জানে না। বিধি বলে আরো কিছু শিখে নিতে, তাহলে সে সুপ্রিম কোর্টে এসব ব্যবহার করতে পারবে। নীলেশ তখন জানায় সে সুপ্রিম কোর্টের উকিল হতে চায় না। বিধি এই কথা শুনে হেসে দেয় আর বলে উকিল হলে সে এক জায়গার হবে না, সব জায়গায় গিয়ে তাকে ওকালতি করতে হবে। নীলেশ তখন বলে ইংরেজি আর হিন্দি কিছু নয়। বিধি ইংরেজিতে কিছু একটা বলবে আর নীলেশ হিন্দিতে, কিন্তু অর্থ তো একই থাকবে তাই না? জোর করে ইংলিশকে হিরো বানানোর কিচ্ছু নেই। বিধি বলে ইংরেজিও একটা ভাষা, এটা শিখে নিলে আমি খারাপের কিছু দেখি না। সেদিন রাতে নীলেশ তার পাড়ার সবাইকে তার শিক্ষিকার বলা গল্পটা শোনায়। তখন তারা বলে ওই লোকটা ওই 4 জনের আপন কেউ ছিল না, তাই খেয়ে নিয়েছে। নীলেশ তখন জানতে চায় তাহলে নিজের কেউ যদি খেয়ে নিত তাহলে কি হতো? তখন নীলেশের মা বলে মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন তাদের শরীরের রক্ত চলাচল ধীর হয়ে যায়, হৃদস্পন্দনও ধীর হয়ে যায়, যার ফলে মানুষের চিন্তা করার সক্ষমতা হারিয়ে যায়। আর ক্ষুধা মানুষকে দিয়ে সব করাতে পারে। মানুষ তখন জঙ্গলের নিয়মে চলতেও দ্বিধাবোধ করে না, খুনও করতে পারে তখন। আর জঙ্গলের তো নিয়ম একটাই, হয় লড়তে হবে না হলে মরতে হবে। মার এই কথা নীলেশের খুব ভালো লাগে। পরদিন ভার্সিটিতে দেখা যায় শেখরকে। সে নীলেশের কাছে জানতে চায় আর কেউ কি তাকে র্যাগিং করছে। নীলেশ বলে না না, আর কেউ করেনি। এরপর সে জানতে চায় শেখর আর রিচা কি বন্ধু। তখন শেখর গলা খাখারি দিয়ে তাকে একটা প্রেমের কবিতা শোনায়। এরপর সে নীলেশকে নিয়ে ক্যান্টিনে যায়। সেখানে অন্য একটা ছেলের সাথে শেখর বসে কথা বলছিল। কিছু দূরেই নীলেশ বসেছিল, তার সাথে তার সেই সহপাঠী যে টাকা দিয়ে ভার্সিটিতে চান্স পেয়েছিল সেও ছিল। সে ভিডিও করে সবাইকে দেখায় যে ভার্সিটিতে এভাবে শান্তিপূর্ণভাবে বসে কথা বলে সমস্যার সমাধান করা হতো, মারপিট করে নয়। নীলেশ তখন রিচাকে জিজ্ঞেস করে শেখর কি সবসময় এরকম করে? রিচা জানায় করতে হয়, কারণ অন্যায় আইন তৈরি করলে এর বিরুদ্ধে আওয়াজ তোলা মানুষের কর্তব্য। তখনই তাদের কাছে ভিডিও আসে। অপরদিকে শেখর আর সেই ছেলেটা আইন নিয়ে কথা বলছিল। শেখর পুরনো আইনের উপর গুরুত্ব দিচ্ছিল, কিন্তু অপর ছেলেটা নতুন আইনের উপর গুরুত্ব দিচ্ছিল। শেখর তার কাজ শেষ করে রিচাদের কাছে আসে। রিচা তখন তার বেশ খেয়াল রাখছিল। এটা দেখে বিধি আর নীলেশ একজন অপরজনের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার মানে তারা বুঝতে পারে যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে। পরে দেখা যায় দুজন একটা লেকের পাশে যায় সময় কাটানোর জন্য। এরপর নীলেশ বিধিকে আরো জায়গায় নিয়ে যায়। একটা জায়গায় গিয়ে নীলেশ জানায় সেখানে আগে ছুটির সময় আসতো বীরজুর সাথে। বিধি জানতে চায় বীরজুকে। নীলেশ বলে পরে বলবো। তখন বিধি তাকে আরো প্রশ্ন করতে থাকে। নীলেশ তখন জিজ্ঞেস করে বিধি কি সবসময় এরকম প্রশ্ন করে? বিধি বলে তার কি এসবে সমস্যা আছে? অনেকের থাকে, তারও থাকতে পারে। নীলেশ জানায় না, তার এতে সমস্যা নেই, কারণ বিধির সাথে কথা বলতে তার ভালোই লাগে। এরপর দুজন এইদিক ওদিক যেতে থাকে। হঠাৎই দেখতে পায় একটা কাপল কিস করছিল। এতে তো তারা দুজনই বেশ অস্বস্তিতে পড়ে যায়। পরে নীলেশ জানতে চায় ভিডিও কি কাপল, মানে তারও কি রিলেশন আছে? বিধি জানায় হ্যাঁ আগে ছিল, কিন্তু সে এখন এসব বাদ দিয়ে দিয়েছে। নীলেশ তখন জানতে চায় কেন বাদ দিয়েছে সে। বিধি জানায় পুরুষত্বের সমস্যা ছিল। এরপর সে নীলেশকে বলে সে যেন চিন্তা না করে, কারণ তার এসব সমস্যা নেই। এভাবে তারা সারা দিন একসাথে সময় কাটিয়ে রাতে বাড়ি ফিরছিল। তারা দুজনই আসলে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। যাক, এরপর দেখা যায় তারা দুজন চলে গেলে আমাদেরকে সেই লোকটাকে দেখানো হয় যে গল্পের শুরুতে পলিটিক্সের স্টুডেন্টকে খুন করেছিল। লোকটা একজনের বাড়ি যায়। সেখানে জানতে পারে তাদের মেয়ে একজনের সাথে সম্পর্কে ছিল। তারা তাকে বলেছিল ছেলেটাকে ছেড়ে দিতে, কিন্তু সে তাদের কথা শোনেনি। আর আজ সামান্য একটা বিষয় নিয়ে তার মেয়ের জীবন চলে গেছে। তখন লোকটা বলে তার বোনের সাথেও এরকমটাই হয়েছিল। রাজনীতির সাথে জড়িত ছেলেকে ভালোবেসে জীবন নষ্ট করেছে। এজন্য লোকটা মেয়েটার লাশ নিয়ে পাশের একটা রুমে যায়। সেখানে সে আত্মহননের নাটক সাজানোর জন্য ফ্যানের সাথে একটা ওড়না বেঁধে সেখানে মেয়েটাকে ঝুলিয়ে দেয়। কিন্তু তখনই দেখা যায় মেয়েটা জীবিত ছিল। তবু লোকটা এই কথা বাকিদের না জানিয়েই রুমের দরজা বন্ধ করে দেয়। তখনই লোকটার সামনে মেয়েটা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। সেই সময় লোকটার তার বোনের চিৎকারের কথা মনে পড়ে, কিন্তু পরক্ষণেই সে সেখান থেকে কেটে পড়ে। আর সেই বাড়ির লোকও কান্না করতে থাকে যে তাদের মেয়ে আত্মহনন করেছে। তারা তাদের মেয়ের আত্মহনন করার কারণ হিসেবে সবাইকে এটা জানায় যে পড়ালেখার জন্য মেয়েটা নিজেকে শেষ করে দিয়েছে। খবরেও এই কথাই জানানো হয়। এরপর লোকটা বাড়ি ফিরে দেখতে পায় তার মেয়ে একটা গাছ রোপণ করেছে। মেয়েটা তাকে জিজ্ঞেস করে তার গাছ বড় না হওয়ার কারণ কি। লোকটা দেখায় তার টবে একটা রিং ছিল। এরপর সে তার মেয়েকে বলে যে নিজের জায়গায় থাকে না, সে মরেই যায়। এই লোকের কি কাহিনী তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর নীলেশদের ক্লাসের দৃশ্য দেখানো হয়। ক্লাস রেখে নীলেশ, বিধি আর তার সেই ক্লাসমেট বসে খোশ গল্প করছিল। তখনই টিচার নীলেশকে বলে আজকের চ্যাপ্টার যেন সেই পড়িয়ে দেয়।
নীলেশ তখন ঠিকঠাক বলছিল, কিন্তু হিন্দিতে। তাই টিচার তাকে এটা নিয়ে খোঁচা মেরে কথা বলে। তাকে বসিয়ে তিনি ইংরেজিতে বাকিদের বুঝাতে থাকে, কিন্তু নীলেশ এখানে কিছুই বুঝতে পারছিল না। তাই সে দেখতে চায় অন্যরা কি নোট করছে। তখন তার পাশে তার সেই ক্লাসমেট ছাড়া আর কেউ ছিল না। এদিকে তার ক্লাসমেট শুধু কতগুলো বৃত্ত আঁকছিল। নীলেশও আর কোনো উপায় না পেয়ে তাই করে, কিন্তু শিক্ষক তখন সবাইকে ছেড়ে নীলেশের কাছে আসে তার নোটবুক চেক করতে। কিন্তু নীলেশ তো দিতে চায় না, তবুও সে জোর করে তার নোটবুকটা নিয়ে নেয়। বিধি তখন বলে তাকে ছেড়ে দিতে। সে বুঝে গেছে। তখন তিনি নোটবুকটা তার কাছে দেয় আর বলে সে যেন এগুলো পড়ে শোনায়। বিধি পড়তে না পারলে সে খাতাটা নিয়ে মজা করে, এতে সবাই হাসতে থাকে। বিধি তখন তার প্রতিবাদ করে বলে সে সব ঠিক করছে না। তখনই তিনি সামনে গিয়ে বলেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ইন্টার পরীক্ষা দেয়, তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী নিজের যোগ্যতায় ভার্সিটিতে আসে আর বাকি সব টাকা দিয়ে ফ্রিতে আসে। তাদের মধ্যে নীলেশ একজন। নীলেশ তখন রেগে আরো কয়েকজনের খাতা নিয়ে দেখায় যে তারাও কিছু নোট করেনি, তার মানে তারাও তার কথা বোঝেনি। কিন্তু টিচার তো তার কথা না শুনে তাকে ক্লাস থেকেই বের করে দেয়। এই সব কিছু নিয়ে নীলেশের মনটা বেশ খারাপ হয়। তাই সে তার সেই পছন্দের জায়গায় চলে যায়। ক্লাস শেষে ভিডিও তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। সে তার কাছে গিয়ে বসলে নীলেশ বলে সে যেখানেই যায় সবাই বলে এটা তার জায়গা নয়। এখন সে এটা বুঝতে পারছে না তার আসল জায়গা কোথায়। এরপরই সে ভিডিকে জানায় বীরজুকে। নীলেশের একটা কুকুর ছিল, তার নামই ছিল বীরজু। তারা সব বন্ধুরা একটা পুকুরে গিয়ে গোসল করত। একদিন তারা সেখানে বসেছিল, তখনই সেখানে কয়েকজন ছেলে পুকুরের ওপাশে এসে দাঁড়ায়। তাদের মধ্যে থেকে একজন সে পুকুরে প্রস্রাব করে আর এতে নীলেশের বন্ধু খুব রেগে যায়। বাকিরা তাকে সামলে সেখান থেকে চলে যায়। সেদিন বিকেলের দিকেই নীলেশ তার বন্ধুদের নিয়ে সেই জায়গায় আসে তার কুকুর বীরজুকে খুঁজতে। কিন্তু তারা বীরজুকে সেখানে খুঁজে পায় না। পাশে একটা রেল লাইন ছিল। তারা বুঝতে পারে আগে আসা লোকগুলো কিছু একটা করেছে, তাই সে দ্রুত রেল লাইনের কাছে চলে যায় আর সেখানে গিয়েই দেখতে পায় বীরজুকে কেউ রেল লাইনের উপর বেঁধে রেখেছে। নীলেশ তখন দ্রুত বীরজুকে বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু তখনই অপর পাশ থেকে একটা ট্রেন এসে কুকুরটাকে চাপা দিয়ে চলে যায়। নীলেশ অনেক চেষ্টার পরও তার কুকুরটাকে বাঁচাতে পারেনি। সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। তার বন্ধুরা সেদিন তাকে সামলে নিয়েছিল ঠিক, কিন্তু সে আজও তার কুকুরের কথা ভুলতে পারেনি। কিন্তু ওই দিন বাড়ি ফেরার পর পুলিশ এসে নীলেশ আর তার বন্ধুদের নিয়ে যায় মিথ্যা অপবাদে। নীলেশের মা তখন জানতে চায় তার কাছে কি কোনো প্রমাণ আছে যে সে তার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে পুলিশ অফিসার সবার সামনে নীলেশের মাকে একটা থাপ্পড় মেরে বসে। এটা দেখে নীলেশ তো খুবই রেগে যায়, কিন্তু বাকি পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। তারা আসলে নিচু জাতের ছিল দেখেই তাদের সাথে এমন আচরণ করা হচ্ছিল। আর যারা নীলেশের কুকুরটাকে মেরেছে তারা ছিল উচ্চ বংশীয়। এরা নীলেশদের মতো কাউকেই সহ্য করতে পারত না, এ কারণেই তাদের সাথে এমন কাজ করেছে। রাতে দেখা যায় নীলেশের মা একজন মহিলা উকিলকে নিয়ে থানায় যায়। উকিল সেখানে পুলিশের উপর খুব রেগে যায়, কারণ নীলেশদের বিপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ ছিল না আর কেসের কোনো এফআইআর ছাড়াই তারা নীলেশদের টর্চার করছিল। এই সবকিছু উকিল বুঝে গেলে পুলিশ ভয় পেয়ে উকিলের কথা মেনে নেয় আর তাদেরকে সাথে সাথে ছেড়ে দেয়। সেদিন তার মা তাকে বলেছিল উকিল হওয়ার কথা, যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে। নীলেশ বলেছিল সে পলিটিক্স নিয়ে পড়বে, যা পাবে তাই করে নিবে, টাকাও ইনকাম করতে পারবে আর কেউ তার মায়ের উপরও হাত তোলার সাহস পাবে না। কিন্তু তার মা তাকে সেদিন বুঝিয়েছিল এরকম করলেই শুধু হয় না, উকিল হয়েও পথ চলা যায়। সেদিনই নীলেশ নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিল যে যে করেই হোক সে একজন উকিল হবেই হবে, কেউ তাকে আটকাতে পারবে না। ভার্সিটিতে চান্স পাওয়ার পর সে ভেবেছিল এখন হয়তো কেউ আর তার পথে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু আজ ক্লাসের ঘটনায় তার সেই বিশ্বাস উঠে গেছে। তখন ভিদি তাকে বোঝাতে চায়, কিন্তু নীলেশ বলে টিচার বলেছে সে ফ্রিতে এসেছে। হ্যাঁ, সে টাকা দিয়ে আসেনি, কিন্তু ফ্রিতে নয়, এখানে আসতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তখন ভিদি জানায় ইংরেজির যে সমস্যা ওইটা সে ঠিক করে দিবে। তার বাবাও তো একজন উকিল, সে এতে নীলেশকে সাহায্য করবে। এরপরই দুজন মিলে লেগে পড়ে ইংরেজি ঠিক করার কাজে। তারা ক্লাসের ফাঁকেই লাইব্রেরি চলে যেত ইংরেজি প্র্যাকটিস করতে। ভিদি তাকে কিছু ফ্যাশনও শিখিয়ে দেয় ভার্সিটিতে সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য। এতে নীলেশের সেই ক্লাসমেটটাও সহযোগিতা করে। রাত ভর জেগে নীলেশ তার ইংরেজি প্র্যাকটিস করছিল। তাদের পাড়ায় বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু এর সমাধান নিয়ে দাঁড়িয়েছিল তার বন্ধুরা। ভার্সিটিতে সিনিয়র হিসেবে ছিল শেখর, রিচা আর তাদের বন্ধুরা। এভাবেই অনেকেই তাকে সাহায্য করে যাচ্ছিল। নীলেশ একদিন তার বন্ধুদের নিজের ভার্সিটিতে আনে আর তার নতুন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এর মধ্যে তারা কোর্টের গেমসও খেলে। ভিধি জজ এবং নীলেশ আর তার আরেক বন্ধু বিপক্ষের উকিল সাজে। নীলেশ আর ভিধি একসাথে অনেক সময় কাটায় ইংরেজি পড়ার উদ্দেশ্যে। এমনকি রাতে বাড়ি ফিরেও তারা ভিডিও কলে বসে একসাথে পড়াশোনা করে।
এভাবেই দেখতে দেখতে তাদের এক্সামের দিন চলে আসে। ইংরেজিতে এক্সাম হওয়ার কারণে নীলেশ তো বেশ ভয় পাচ্ছিল, কিন্তু রেজাল্টের দিন দেখা যায় নীলেশ ঠিকই পাশ করেছে। বিধি আর তার বন্ধুরাও তো এতে অনেক খুশি ছিল। তখন তাদের সেই শিক্ষক সেখান দিয়েই যাচ্ছিল। নীলেশের বন্ধু তো খুশিতে সেই টিচারকেই জড়িয়ে ধরতে যায়। সেও তখন নীলেশের দিকে তাকিয়ে গর্বের হাসি হেসে সেখান থেকে চলে যায়। নীলেশও এতে খুব খুশি হয়। একদিন নীলেশ, বিধি, শেখর, রিচা আর নীলেশের সেই বন্ধু তারা একটা মেলায় যায়। সেখানে আমরা আবারও সেই লোকটাকে দেখতে পাই যে কিনা মানুষকে খুন করে নীরবে চলে যায় ঘটনাস্থল থেকে। সেখানে বাম্পার কারে থাকা একটা কাপলের উপর নজর রাখছিল। এরপরে বিধিদের বাড়ির দৃশ্য দেখানো হয়। বিধির বোনের বিয়ের প্রস্তুতি চলছিল। বিধি এখানে একটা বিয়ের কার্ড নেয় নীলেশের জন্য। বিধির বাবা আর তার সেই চাচাতো ভাই নীলেশের নাম শুনে কিছুটা অবাকই হয়, কিন্তু তারা তাকে কিছুই বলে না। পরে বিধি তার বোনের সাথে রুমে গিয়ে কথা বলতে থাকে তার বিয়ে শাদী নিয়ে। পরদিনই বিধি নীলেশকে সেই কার্ডটা দেয়। নীলেশ কার্ড দেখে জানতে পারে বিধির মা নেই। বিধি জানায় সে যখন অষ্টম শ্রেণীতে ছিল তখনই ক্যান্সারে তার মা মারা যায়। এরপর থেকে তার বাবাই তাদের বাবা মা দুজন হয়ে ওঠে। এসব বলেই বিধি কান্না করতে থাকে। তখনই নীলেশ বিধির হাত ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর সেই সময় তারা দুজন প্রথম একে অপরের কাছাকাছি আসে। এরপরে দুজন ভার্সিটির আঙিনায় প্রবেশ করে। সেখানে নির্বাচনের জন্য শেখরের টিমের সবাই স্লোগান দিচ্ছিল। শেখর তাকে দেখে সাইন করে নিতে বলে। বিধি তো করে নেয়, কিন্তু নীলেশ করতে চায় না। তখন শেখর তাকে বোঝায় যে এটা করতে হবে, কারণ শেখর চলে গেলে তার পজিশনে ভবিষ্যতে নীলেশরাই আসবে। রিচা তখন শেখরকে বলে সে যেন জোর না করে, কারণ এটা নীলেশের একান্ত নিজের ব্যাপার। তার ইচ্ছা হলে সে দলে থাকবে, ইচ্ছা না হলে থাকবে না। এখানে জোর করার কিছু নেই। এরপরও শেখর তাকে বুঝাতে চায়, কিন্তু নীলেশ জানায় সে সব কিছু বোঝে না। এই বলেই সে সেখান থেকে চলে যায় বিধিকে নিয়ে। বাড়ি ফিরে বিধি নীলেশকে মেসেজ দেয় আর বলে সে যেন দেরি না করে, দ্রুত যেন বিয়ের অনুষ্ঠানে চলে আসে। বিধি নীলেশকে তার বাবার সাথে দেখা করাতে চায়। এরপরে নীলেশের বাড়ির দৃশ্য দেখানো হয়। তার বন্ধুরা বিধির বোনের বিয়েতে যাওয়ার জন্য তার কাপড়ের ব্যবস্থা করছিল। তখন নীলেশের মা সেখানে আসে আর বলে তাকে এসব মেয়েদের থেকে দূরে থাকতে, কারণ তারা রাজনীতির সাথে জড়িত। এসব পরিবারের কাছাকাছি না যাওয়াই ভালো। কিন্তু সে এসবে তেমন একটা পাত্তা দেয় না। এরপরই শাহরুখ খানের স্টাইলে কাপড় পরে বিধিদের বাড়িতে যায়। বিয়েতে নীলেশদের আর এক বন্ধুও ছিল। বিধি তখন তার বোনের কাছে গেলে তারা দুজন একসাথেই থাকে। এরপরে নীলেশ যায় খাবার খেতে। তখন বিধির বাবা নীলেশের কাছে আসে তার সাথে কথা বলার জন্য। সে নীলেশকে একটা জায়গায় নিয়ে যায় কথা বলতে। সেখান থেকেই সে জানতে পারে সে কোথায় থাকে আর তার বাবা কৃষি কাজ করে, যা তাদের স্ট্যাটাসের সাথে মোটেও মেলে না। পরে সে তার কাছে জিজ্ঞেস করে বিধির সাথে তার কি সম্পর্ক। নীলেশ জানায় বিধি, বাসু, শেখর তারা সবাই ভালো বন্ধু। এরপর সে বলে আর সে বিধিকে পছন্দও করে। তখন বিধির সেই চাচাতো ভাই আরো কয়েকজন ছেলেকে সাথে নিয়ে এসে হঠাৎই নীলেশকে মারতে শুরু করে। বিধির বাবা তাদেরকে থামানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু সেই সময় একজন ছেলে নীলেশের উপর প্রস্রাব করে দেয়। এতে সে খুবই রেগে যায় আর ছেলেটাকে রেগে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এই ছেলেটা আর কেউ না, রৌনক অর্থাৎ রনিই ছিল। এরপর সে নীলেশের কাছে যায়। নীলেশ তো তখন খুব ভয় পেয়েছিল। এরপরই সে নীলেশকে বলে বিধির থেকে দূরে থাকতে, তা না হলে এই ছেলেগুলো তাকে সহ বিধিকেও মেরে ফেলবে। এক ভার্সিটিতে পড়ে বলে এরকম তো নয় যে তারা এক হয়ে যাবে। বিধির সাথে তার সম্পর্ক থাকলে সমাজে তাদের চলাফেরা বন্ধ করতে হবে। অন্যদের বাদ দিয়ে নীলেশ যেন বিধির জন্যই তাকে ছেড়ে যায়, এসব কথাই বলছিল সে। আর নীলেশ তো ভয়ে তখন শুধু কান্নাই করছিল। সে অনেক বেশি অপমানিত ও বোধ করছিল। বিধির বাবা চলে গেলে নীলেশ সেখানে বসেই কান্না করতে থাকে। এদিকে বিধি তো পুরো বিয়ে বাড়িতে নীলেশকে খুঁজছিল আর তাকে কল করে যাচ্ছিল। বিধির পর বাসুর কাছে গিয়ে নীলেশের কথা জিজ্ঞেস করে, কিন্তু বাসু তখন মদ খেয়ে এতটাই মাতাল ছিল যে সে কিছুই বলতে পারে না। এদিকে নীলেশের মোবাইলও বন্ধ দেখাচ্ছিল। পরদিন দেখা যায় নীলেশ তো ভার্সিটিতেও যায় না। এদিকে ভার্সিটিতে দেখা যায় কর্তৃপক্ষ শেখরকে সাসপেন্ড করে দেয়। এজন্য শেখর যায় প্রিন্সিপালের সাথে কথা বলতে। তিনি জানান তার এতে কিছুই করার নেই, কারণ কর্তৃপক্ষের ধারণা শেখর টাকা দিয়ে তার পলিটিক্সের টিম বড় করেছে। শেখর স্টুডেন্টদের জোর জবরদস্তি করে তার সাথে রাখছে, তার জন্য জুনিয়ররা ক্লাস করতে পারছে না। এর মধ্যে প্রিন্সিপালের কল আসলে সে সেখান থেকে চলে যায়। শেখরও নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। এরপরই বিধিকে দেখা যায়। সে নীলেশের খোঁজে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। নীলেশকে এতদিন না পেয়ে সে তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। নীলেশ তখন তাকে বলে তারা ভার্সিটিতে কথা বলতে পারত, সে তার পাড়ায় এসেছে কেন। বিধি তখন জানতে চায় তার কি হয়েছে। সে কাল থেকে কল করে যাচ্ছে, তাকে পাচ্ছে না। আজ সে কলেজেও যায়নি, বিয়ে থেকেও হুট করে চলে আসলো, তাকে কিচ্ছু বলল না। সে বিধিকে কেন এড়িয়ে চলছে। নীলেশ তখন জোর গলায় কথা বললে বিধি জিজ্ঞেস করে তার কি ফিলিংস নেই। আছে তো,
কাল তো সে তার কাছাকাছিও এসেছিল। তাহলে কিন্তু নীলেশ তো তার কথার জবাবে কিছুই বলে না। বিধি তখন তার কাছে ক্ষমা চায়। সে বলে সে যদি কোনো ভুল করে থাকে নীলেশ যেন ক্ষমা করে দেয়, তবুও সে যেন তার সাথে কথা বলে। তখন নীলেশ তার পাড়ার লোকদেরকে দেখায় আর বলে নীলেশ আর বিধির মধ্যে আকাশ পাতাল তফাৎ। কয়দিন পর বিধিও অন্যদের মতো বড় পর্যায়ের কেউ হবে। নীলেশ ঢোল বাজানোর কাজ করে, বিধি কয়দিন পর উকিল হবে। অনেক তফাৎ তাদের মধ্যে। বিধি তখন জানায় এসবে তার কিচ্ছু যায় আসে না, তবু নীলেশ তাকে বুঝাচ্ছিল। তখন বিধি তাকে জড়িয়ে ধরে, কিন্তু নীলেশ তাকে ছাড়িয়ে নেয়। তাই বিধিও এবার অভিমান করে সেখান থেকে চলে যায়। নীলেশ তাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না। এভাবেই দিন যেতে থাকে। নীলেশ এখন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, তবু বিধি বাসুর কাছে নীলেশের কথা জানতে চায়। কদিন পর দেখা যায় নীলেশ কলেজে যাওয়া শুরু করে, কিন্তু তারা দুজন একে অপরের থেকে দূরে দূরেই থাকতো। একদিন কলেজে যারা আইন নিয়ে পড়ছে তাদেরকে উকিল হয়ে অভিনয় করতে হয়। এখানে বিধি আর নীলেশ দুজন বিপক্ষের উকিল ছিল, কিন্তু দেখা যায় বিধি এখানে বারবার তার ব্যক্তিগত বিষয় নিয়ে আসছিল। তাই পেছন থেকে রিচা বলে ওঠে এরকম করলে তাকে সাসপেন্ড করে দেয়া হবে। এরপর তারা আবারও কথা বলতে শুরু করে। জজের পদে ছিল রওনক, অর্থাৎ বিধির চাচাতো ভাই। সেখানে নীলেশের কথার ভুল ধরলে নীলেশ রেগে তার নাকে আঘাত করে বসে। এটা নিয়ে তো প্রিন্সিপাল রেগে যায় তার উপর। নীলেশ তখন তাকে বুঝাতে চায় আর এরকম হবে না, কিন্তু তিনি তার কথা শুনতে রাজি নন। তিনি বলেন সে উকিল হওয়ার চেয়ে নেতা হয়ে গেলেই পারত, স্টুডেন্টদের যা ইচ্ছে করতে পারত, এভাবে জজের উপর হাত তুলতে পারত না। নীলেশ জানায় প্রথমবার হয়েছে, আর এরকম হবে না। কিন্তু প্রিন্সিপাল তার কথা শুনেই চলে যাচ্ছিল। তখনই নীলেশের সিনিয়র গিয়ে প্রিন্সিপালকে বলে যে তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে, সে খুব ভালো স্টুডেন্ট। প্রিন্সিপাল জানায় না, সে দিবে না, কারণ নীলেশ আইনের স্টুডেন্ট হয়ে আইনই ভঙ্গ করেছে। পরে নীলেশ কলেজের ছাদে গিয়ে শুয়েছিল। তখনই তার কাছে বাসু আসে। নীলেশ চিন্তা করছিল তাকে কলেজ থেকে বের করে দিলে তার স্বপ্নের কি হবে। তার বাবাও তো আসতে পারবে না এখানে। তার এসব শুনে বাসু শুধু হাসে। আর এরপরই দৃশ্য কাট হয়। সেদিন রাতে সেই লোকটাকে দেখা যায় যে খুন করে বেড়াতো। এদিকে বাসু নীলেশকে নিয়ে তার কাছেই পৌঁছায়। লোকটার নাম ছিল শঙ্কর। বাসু নীলেশকে শঙ্করের সাথে পরিচয় করায়। সেখানে আর একজন ছিল বাবু। শঙ্কর চলে গেলে সে জানতে চায় নীলেশ কি করেছে। বাসু জানায় জজকে মেরেছে। এটা শুনে বাবু অবাক হয়ে গেলে বাসু জানায় ক্লাসে মেরেছে, সত্যিকারের জজকে মারেনি। পরদিনে নীলেশ বাবুকে তার বাবা সাজিয়ে কলেজে নিয়ে আসে। প্রিন্সিপাল বাবুকে জানায় নীলেশ আইন ছেড়ে ক্লাসে মারামারি করছিল। কথা শুনে বাবু একজন বাবার মতোই নীলেশের উপর রেগে যায় আর তাকে খুব মারতে থাকে। প্রিন্সিপাল তখন সিকিউরিটিকে ডেকে তাকে থামাতে বলে আর নিজেও চলে যায় বাবুকে থামাতে। বাবু তখন প্রিন্সিপালকে বলে তার এসব মারপিট পছন্দ নয়, সে চাইলে নীলেশকে জেলে পাঠাতে পারে, তবু সে যেন তাকে বোঝায়। প্রিন্সিপাল বাবুকে বলে সে নীলেশকে বুঝিয়ে দিবে, তাই সে যেন এখান থেকে চলে যায়। এখানে বাসুর প্ল্যান কাজ করে গিয়েছিল। প্রিন্সিপাল আর নীলেশকে কলেজ থেকে বের করার কথা ভাবে না, নাহলে সে তো তাকে বেরই করে দিতে চেয়েছিল। সেদিন রাতে বাসু আর নীলেশ বসে মদ পান করতে থাকে। নীলেশ তখন বাসুকে সেদিনের ঘটনা বলে। বাসু হেসে বলে এসব তো হওয়ারই ছিল। বাসু এরপর তাকে বলতে থাকে এদিকে সে দেবদাস হয়ে বসে আছে আর ওইদিকে বিধি, সে কেন এমনটা করছে। তখন নীলেশ বিধিকে কল করে। বিধি তো অনেক খুশি হয়ে তার কল রিসিভ করে, কিন্তু নীলেশ কিচ্ছু বলতে পারে না, তাই সে সাথে সাথে কলটা কেটে দেয়। পরদিন নীলেশ কলেজে এসে দেখতে পায় শেখর কলেজের সামনে বসে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছিল। তখন কলেজের কিছু বখাটে ছেলে শেখরের দিকে টাকা ছুঁড়ে তাকে অপমান করে চলে যায়। নীলেশ দূর থেকে এই সব কিছু দেখছিল। তখন শেখরও তাকে দেখতে পায়। শেখর ভেবেছিল নীলেশ তার কাছে ফিরে যাবে, কিন্তু সে তো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এটা দেখে শেখরের মন খুব খারাপ হয়ে যায়। এরপরই সে ক্লাসে যায়। তখন দেখা যায় রওনক অর্থাৎ রনির বন্ধুরা তার বেশ মজা নিতে থাকে। এটা দেখে নীলেশ আজ রনির জায়গায়ই বসে পড়ে। তখন সেখানে রনি এসে জিজ্ঞেস করে সে এখানে কেন বসেছে। পেছন থেকে বাসু আসে খারাপ কিছুর আভাস পেয়ে। বাকি দুজন নীলেশকে জোর করে রনির সিট থেকে তুলতে চাইছিল। বাসু তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু না, তারা দুজন থামছিলই না। আর না তো নীলেশ রনির জায়গা ছেড়ে উঠছিল। তখন রনি এসে বলে সে কি ভুলে গেছে বিধির বোনের বিয়েতে সে কিভাবে তাকে মেরেছে। নীলেশ তখন রেগে রনিকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। বাকিরা দুজনকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। এই সময় বিধি এসে রনিকে থামায়। রনি বিধির সামনেই বলে সে ভুল করেছিল সেদিন বিয়েকে নীলেশকে ছেড়ে দিয়ে। বিধি তখন জানতে চায় কি হয়েছিল বিয়েতে। রনি তখন তার কথার জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাসু নীলেশের উপর চেঁচাতে থাকে যে সে কেন রনির সাথে ঝগড়া করতে গেল। নীলেশ এখানেও জাতের কথা তুললে বাসু রেগে যায় আর বলতে থাকে সে বন্ধুত্বের মধ্যে জাত কেন টানছে। তখনই সেখানে বিধি এসে জানতে চায় বিয়ের দিন কি হয়েছিল। নীলেশ তখন জাতের কথাই বলে আর তাদের দুজনকে
এসব বন্ধ করতে বলে। তার এসব কথা শুনে বাসু বিধি দুজনেই ভ্যাবাচাকা খেয়ে যায়। তারা বুঝতে পারে না নীলেশ কেন বারবার জাতের কথা তুলছিল। এরপরে বিধিদের বাড়ির দৃশ্য দেখা যায়। আজ তারা তার বড় বোনের শ্বশুর বাড়ি গিয়েছিল সবাই মিলে। বিধির বোন তখন তাকে বলে নীলেশের সাথে কথা বলা বন্ধ করতে। তখন বিধি রেগে গিয়ে সবার সামনে থেকে রনিকে চেঁচিয়ে ডেকে আনে। এরপর সে তার বোনকে সামনে রেখেই রনির কাছে জানতে চায় সে নীলেশের সাথে কি করেছে। বিধির চেঁচামেচির জন্য তার বোন কিচেনের দরজা বন্ধ করে দিয়ে বলতে থাকে বাবা বিধিকে বেশি স্বাধীনতা দিয়েছে বলেই সে এমন করছে। তখনই সেখানে তার স্বামী এসে জিজ্ঞেস করে কি হয়েছে, সব ঠিক আছে তো? বাইরে নাস্তা শেষ হয়ে গেছে। সেদিন রাতে নীলেশ বাড়ি ফেরার পথে রনির পাঠানো 3 জন লোক তার পিছু নেয়। নীলেশ এটা বুঝতে পেরে দ্রুত পথ চলতে শুরু করে, কিন্তু তখনই ছেলেগুলো তাকে ধরে নিয়ে যায় আর একটা ময়লাযুক্ত খালের ব্রিজের উপর তাকে ধরে ভিডিও বানাতে থাকে আর মারধর করতে থাকে। তখনই সেখানে শঙ্কর এসে ছেলেগুলোর হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে জানতে চায় তারা নীলেশকে কেন মারছিল। নীলেশ জানায় কলেজে ঝগড়া হয়েছিল তাই। শঙ্কর পরে তার কাছে জানতে চায় বাসু কি তার বন্ধু। নীলেশ বলে হ্যাঁ। পরে শঙ্কর জানতে পারে নীলেশ ভীমনগর থাকে। এটা শুনে শঙ্কর আর চোখে একবার নীলেশের দিকে তাকায়। পরদিনই নীলেশ গিয়ে আবারও রনির জায়গায় বসে। তখন বাসু এসে তাকে বলে নিজেদের জায়গায় তারা একসাথে বসবে। তখন সে বাসুকেও তার সাথে বসিয়ে দেয় আর জানায় আজ থেকে তারা যেখানে ইচ্ছা সেখানে বসবে। এরপর রনি ক্লাসে আসে। রনিকে দেখেই নীলেশ বেঞ্চের একেবারে সাইডে গিয়ে বসে, কিন্তু রনি এবার তাকে কিচ্ছু না বলে তার পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে। ক্লাস শেষে নীলেশ সিঁড়ি দিয়ে যাচ্ছিল, কিন্তু তখন একজন তার উপর কালো ময়লা কিছু ফেলে দেয়, যার ফলে সে সিঁড়ি থেকে পড়ে যায় আর ভয়ও পেয়ে যায়। সবাই তখন দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল, কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। তখনই বিধি আর বাসু তার কাছে আসে, কিন্তু নীলেশ তো খুব ভয় পেয়েছিল, তাই সে তাদের কাছে আসতে দেয় না। বিধি তখন কিছু দূরেই রনিকে দেখতে পেয়ে এটা বুঝতে পারে যে এসব তারই কাজ, তাই সে রেগে রনির উপর চিল্লাতে থাকে। সে রনিকে বলে তার পথ থেকে দূরে থাকতে। বিধি যার সাথে ইচ্ছা সে তার সাথে কথা বলবে। রনি যদি আবার এরকম করে তাহলে সে পুলিশে কমপ্লেন করে দিবে। তার এই কথা শুনে বাসুও বলে সে পুলিশের কাছে যাবে না, এখানেই রনিকে শেষ করবে। তখনই রনি বাসুকে ধাক্কা দিলে বিধি তার কলার চেপে ধরে। রনি সেই সময় তার চুল ধরে ফেলে, কিন্তু সেই সময় সে দেখতে পায় নীলেশ এই অবস্থাতেই বিধির পেছনে এসে দাঁড়ায়। সেবার এতটাই ভয়ানক রূপ নিয়ে তার সামনে এসেছিল যে রনি বেশ ভয়ই পেয়ে যায় আর বিধিকে ছেড়ে দেয়। তখন নীলেশ তার হাতে থাকা সেই কালো ময়লা রনির মুখে লাগিয়ে দেয়। এটা দেখে রনি তার কলার চেপে ধরলে নীলেশও রনির কলার চেপে ধরে বসে। সেই সময় প্রিন্সিপাল এসে নীলেশকে বলে এসব বন্ধ করতে। এরপরই বাসু আর নীলেশকে দেখা যায়। বাসু জিজ্ঞেস করে সে কি আবারও বাবুকে বলবে, কারণ প্রিন্সিপাল তো নীলেশকে আবারও তার বাবাকে আনতে বলেছে। নীলেশ তখন জানায় তার নিজের বাবাকেই চাই, এবার সে আর অভিনয় করবে না। এরপরে একটা যাত্রাপালার দৃশ্য দেখানো হয়। সেখানে তৃতীয় লিঙ্গের কিছু লোক নাচ করছিল। এখানে নীলেশের বাবাকেও দেখা যায়। সে আসলে মেয়ে সেজে এখানে অভিনয় করে, তাই নীলেশ তার বাবাকে সবার সামনে আনতে লজ্জা পায়। কিন্তু এবার আর সে এসব চিন্তা করে না। নীলেশ সেখানে পৌঁছে তার বাবার জন্য অপেক্ষা করছিল। বাবার অভিনয় শেষ হলে নীলেশ তাকে তার ভার্সিটিতে যাওয়ার কথা বলে। সে তখন নীলেশকে বলে তার ভার্সিটিতে যাওয়াটা ঠিক বলে মনে হচ্ছে না, তাই সে যেন তার মাকে নিয়ে যায়। তখন নীলেশ জানায় তাদের প্রিন্সিপাল তাকেই যেতে বলেছে, আর বাবাদের কাজই তো হলো পরিবার চালানো, যার জন্য তার বাবা এই কাজ করে, তো এতে লজ্জার তো কিছু নেই। পরদিন নীলেশ তার বাবাকে নিয়ে ভার্সিটিতে যায়। প্রিন্সিপাল রনিকে সাসপেন্ড করে দেয়। রনি তখন সেখান থেকে চলে গেলে প্রিন্সিপাল নীলেশের কাছে জানতে চায় উনিকে। নীলেশ জানায় তার বাবা। আসলে এর আগের বার অন্য কাউকে নিয়ে আসাতে প্রিন্সিপাল কনফিউজড হয়ে গিয়েছিল। তখন নীলেশের বাবা বলে তিনি তাকে বলেছিলেন কলেজে আর পড়তে হবে না, কিন্তু নীলেশ বলেছে সে পড়ালেখা করে তাদের জীবন পাল্টে দিবে। তিনি আর কিচ্ছু জানেন না, তবে এতটুকু জানেন নীলেশ যখন বলেছে তাহলে সেটা করেই দেখাবে। এরপর সে হাত জোর করে বলতে থাকে আর একবার নীলেশকে সুযোগ দিতে। প্রিন্সিপাল তখন বলে ঠিক আছে, সে ব্যাপারটা দেখে নিবে। এই বলে সে নীলেশের বাবাকে যেতে দিয়ে নীলেশকে রাখে তার সাথে কথা বলার জন্য। প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করে নিজের বাবাকে নিয়ে তার লজ্জা হয়। এদিকে বাহিরে দেখা যায় রনি তার ফ্রেন্ডদের নিয়ে এসে নীলেশের বাবাকে জ্বালাতন করছিল। এদিকে নীলেশ প্রিন্সিপালকে জানায় তার বাবার কাজে তার লজ্জা হয়। প্রিন্সিপাল তখন বলে আসলে তার লজ্জা হয় নিজের পরিচয় নিয়ে। বাহিরে ওদিকে রনি আর তার বন্ধুরা নীলেশের বাবাকে জোর করছিল নাচানোর জন্য, কারণ তারা তার বাবার সত্যটা জেনে গিয়েছিল। ভেতরে নীলেশ জানায় এই পরিচয় নিয়ে বেঁচে থাকা কঠিন, প্রতিদিন কেউ না কেউ তাদের এটা স্মরণ করায় যে তারা বেঁচে থাকার যোগ্য না। তখন প্রিন্সিপাল তাকে বলে জীবন এত সহজ নয়, তার জন্যও ছিল না। যে লোক তাকে নিয়ে একদিন মজা করত
তারাই আজ নিজের বাচ্চার অ্যাডমিশনের জন্য তার সামনে এসে মাথা নিচু করে, হাত জোর করে। তিনি তাকে বলেছিলেন পলিটিক্সে না পড়তে, এখানে হয় মরতে হবে না হলে লড়তে হবে। আর এখন যেন নীলেশ লড়াই করে। বাইরে রনি নীলেশের বাবার কাপড় টেনে খুলে দেয়। নীলেশ তখন অফিস থেকে বের হলে বাসু তাকে এই কথা জানায়। দুজন তখন সেদিকেই আসতে থাকে। নীলেশকে আসতে দেখে রনি আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। নীলেশের বাবা তো সেখানে খুব কান্না করছিল। নীলেশ তখন তাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে বিদিদের বাড়িতে বিদি আর রনির মধ্যে ঝগড়া লেগে যায়। বিদির বাবা তাদেরকে থামানোর চেষ্টা করে। তখনই সেখানে বিদির চাচা চাচি আসলে রনি জানায় সে তাদের নাম রক্ষা করছে। এভাবে চলতে থাকলে বিদি নীলেশের সাথে পালিয়ে যাবে। তখন কি হবে? তখন বিদি বলে সে কিছু করলেই কেন তাদের মান সম্মান যাবে? রনি যে এসব করছে তাতে কি তাদের মান সম্মান যাচ্ছে না? এই কাপড়ে তাদের মান সম্মান চলে যাবে তো? পরবে না সেই কাপড়, আর হাসবেও না, খাওয়া দাওয়াও মেনে চলবে, মোবাইলও ব্যবহার করবে না, আর কারোর সাথে কথাও বলবে না। ছেলেদের সাথে তো একদম না, এই ঘরে বসে থাকবে। এরকমটাই তো চায় তারা, তাই না? এইসব বলে বিধি চলে গেলে মহেশ তার স্ত্রী আর রনিকে সেখান থেকে যেতে দেয়। আর বিধির বাবাকে বলে সমস্যা তাদের মেয়ের মধ্যে, নিজের মেয়েকে তো তারা কিছু করতে পারবে না, কিন্তু নীলেশ তো তাদের কেউ নয়, তাই ওই ছেলের কথা চিন্তা না করলেও চলবে। এদিকে নীলেশকে দেখা যায় সে একটা রড নিয়ে যাচ্ছিল রনিকে মারতে, কারণ সে আজ তার বাবাকে অপমান করেছে। তখনই তার মা তাকে থামিয়ে দেয় আর বলে তার বাবার সাথে আজ প্রথম এরকমটা হচ্ছে না। তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে জীবনের সাথে লড়াই করে জিততে হয়। নীলেশ বলে লড়াই করতেই তো যাচ্ছিল সে, তারা তাকে থামালো কেন? তিনি বলেন এভাবে মেরে কারো রক্ত বের করাকে লড়াই করা বলে না। নীলেশে তো তার বাবার কাজের জন্য লজ্জা হতো, কিন্তু তিনি তার এই কাজের জন্য লড়াই করেছেন। এরপর দেখা যায় নীলেশ কলেজে গিয়ে শেখরকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও পায় না। এরপরে কলেজের হোস্টেলে শেখরের রুমে চলে যায়। সেখানে গিয়েই দেখতে পায় শেখর গলায় ফাঁসি দিয়ে আত্মহনন করেছে। সে মৃত্যুর আগে কবিতার ভাষায় একটা চিঠি লিখে যায় দেয়ালে, যেখানে লেখা ছিল যা আজ তোমার নয় তা কাল নিশ্চয়ই তোমার হবে। সবকিছুর একটা শেষ আছে। রাতের অন্ধকারের পরই দিনের আলো ফোটে, সমুদ্রেরও শেষ আছে। এরকমই কিছু লিখে গিয়েছিল সে। শেখরের এই মৃত্যুর খবর কলেজের সবাই জানতে পারে। রিচা শুনে শেখরের লাশের পাশে এসে কান্নায় ভেঙে পড়ে। লাশ নিয়ে যাওয়ার সময় নীলেশ পাশেই বীরজু আর শেখরকে পাশাপাশি বসে থাকতে দেখতে পায়। দেখা যায় শেখর তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নীলেশ তো শেখরের কাছে ফিরে এসেছিল তার দলের হয়ে নিজেদের জন্য লড়াই করতে, কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে গেছে, যেমনটা সে তার বীরজুকে বাঁচাতে গিয়ে করেছিল। পরে নীলেশ বিধিকে নিয়ে সেই জায়গায় যায়। আজ সে বিধিকে জড়িয়ে ধরে বলে সে বীরজুকে বাঁচাতে পারেনি, শেখরকেও নয়, বিধিকেও সে রক্ষা করতে পারবে না। নীলেশ বিধিকে আরো বলে তার কাছ থেকে দূরে থাকতে, কারণ তাদের এইসব কিছু কেউ কখনো মেনে নিবে না। তাদের দুজনের জাত আলাদা। আর সে এখানে তাকে আরেকটা কথা জানায় যে শেখর আত্মহনন করেনি, তাকে সবাই মিলে খুন করেছে। মানুষের কথার যন্ত্রণায় সে শেষ পর্যন্ত আত্মহনন করতে বাধ্য হয়েছে। সে তো আমাদের মতো মানুষের অধিকার আদায়ের জন্যই লড়াই করছিল, কিন্তু তার কথা কেউ শুনল না। তার আর বিধির একসাথে থাকাও এতটা সহজ হবে না। বিধি তখন জানায় এতটা কষ্টও নয় যতটা সে ভাবছে। রনির জন্য নীলেশ এমন করছে তো সে তার বাবার সাথে কথা বলবে, নীলেশ যেন এই নিয়ে না ভাবে। তখন নীলেশ বলে সে জানতে চেয়েছিল বিয়েতে কি হয়েছে, তাই না? তাহলে সে যেন এই কথা তার বাবাকেই জিজ্ঞেস করে। এরপর নীলেশ বাড়ি ফিরছিল, তখন হঠাৎই তার পাশে শঙ্কর বাইক নিয়ে পড়ে যায়। তাই নীলেশ বাকি পথ নিজেই বাইক চালিয়ে নিয়ে যায় শঙ্করকে। একটা জায়গায় সে নীলেশকে থামতে বলে। তখন শঙ্কর গাড়ি থেকে নেমে নীলেশের মাথায় আঘাত করে আর তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। এরপর সে তাকে নিয়ে পাশের রেল লাইনের উপর চলে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় রনি তার কাছে গিয়ে নীলেশের ছবি দিয়ে তাকে শেষ করার কথা বলেছিল। সেখানে রনির সাথে তার বাবাও ছিল। তারা তাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু শঙ্কর সেই টাকা না নিয়ে জানায় সে ক্রিমিনাল নয়, সমাজের খারাপ মানুষকে শেষ করছে শুধু। আসলে এই শঙ্কর ছিল একটু উঁচু জাতের, তাই সে নিচু জাতের মানুষদেরকে খুব একটা পছন্দ করত না। আর তারা যদি উঁচু জাতের কারোর সাথে সম্পর্কে জড়াতো তাহলে সে তাকে বিনা পারিশ্রমিকেই খুন করে দিত। বর্তমানে দেখা যায় সে নীলেশের মুখে কিছুটা মদ দিয়ে তার হাতে সেই বোতল ধরিয়ে দিয়ে পাশে বসেই ধূমপান করতে থাকে। নীলেশ তখন বীরজুর কথা মনে করে। সেই সময় তার হুঁশ ফিরে আসে, কিন্তু সে দেখতে পায় একটা ট্রেন তার দিকে ধেয়ে আসছে। নীলেশ উঠে যেতে চায়, কিন্তু সে শরীরের শক্তিই পাচ্ছিল না। তবে সে কোনো রকমে শেষ সময়ে সরে যায়। সে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ট্রেন চলে গেলে শঙ্কর তার পিছু নেয়। একটা টানেলে গিয়ে শঙ্কর তাকে মারতে থাকে। নীলেশ জানতে চায় সে কেন তাকে মারছে।
শঙ্কর কিছু না বলেই তাকে মারতে থাকে। তখন সেও লড়াই করতে শুরু করে। শঙ্কর তার গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় বাকিদের কথা মনে করে সে আবারও শক্তি ফিরে পায়, আর এবার সে শঙ্করকে মারতে থাকে। তখনই সেখানে রনি আসে, কিন্তু রনি যখন দেখতে পায় শঙ্করের জায়গায় নীলেশ মারধর করছে, সে তখন সেখান থেকে পালাতে থাকে। এটা দেখে নীলেশ ও শঙ্করের বাইক নিয়ে তার পিছু নেয়। তাদের সামনে হঠাৎই ভ্যান চলে আসলে এবার রনি বাইক ছেড়ে দৌড়াতে শুরু করে। একটা জায়গায় এসে সে নীলেশের মাথায় আঘাত করে আবারও পালাতে থাকে, কিন্তু নীলেশ আর থেমে থাকে না। সে রনিকে ধরে ফেলে। রনির বাসার সামনেই নীলেশ তাকে মারতে শুরু করে। রনি তখন তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তবু নীলেশ থামছিল না। বাড়ির ভেতরে প্রবেশ করেও নীলেশ তাকে মারছিল। তখনই সেখানে বাকিরা চলে আসে। এরপর সে পাড়ার সবার সামনে বলতে থাকে যে সেদিন বিয়েতে তারা তার সাথে কি করেছে, তাকে কত বাজেভাবে হিউমিলিয়েট করেছে, এরপর গুন্ডা দিয়ে পিটিয়েছে, তার বাবাকে অসম্মানিত করেছে সবার সামনে, আর এখন তাকে জানে মারতে চাইছে। তারা গ্রামে ছিল, কিন্তু সেখানেও তাদের মূল্য ছিল না, তাই তারা শহরে আসে। কিন্তু এখানে এসেও কিচ্ছু হয়নি। সে বুঝতে পারে এখানে ক্ষমতাই সব, তাই সে উকিল হওয়ার জন্য কলেজে যায়, কিন্তু তাড়াতাড়ি স্বপ্নও কেড়ে নিয়েছে। বিধির বাবা তখন বিধির কাছে যেতে চায়, কিন্তু এসব শুনে বিধি আর তার বাবাকে নিজের কাছে আসতে দেয় না। আজ নীলেশের এসব কথা সবাই শুনছিল। তখন হঠাৎ মহেশ তার বন্দুক বের করে নীলেশকে গুলি করতে চায়। সেই সময় রনি আর বিধির বাবা গিয়ে তাকে থামানোর চেষ্টা করে। সেই সময় বিধি চিৎকার দিয়ে তাদের থামায়। এরপর সে সবার সামনে নীলেশকে জড়িয়ে ধরে। তারপরই শঙ্করকে দেখা যায়। তার হুঁশ ফেরার পরই সে রেল লাইনের উপর বসে আত্মহনন করে নেয়, কারণ আজ প্রথম সে কাউকে খুন করতে পারেনি। নিজের এই পরাজয় মেনে নিতে না পেরে সে আত্মহননেরই পথ বেছে নেয়। নীলেশ শেখর আর বীরজুকে রক্ষা করতে পারেনি ঠিকই, কিন্তু সে নিজেকে আর বিধিকে রক্ষা করতে পেরেছে এই জাতপাতের ব্যবধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। এরপর দেখা যায় নীলেশদের এক্সাম ছিল। তখন নীলেশের কলমের কালি শেষ হয়ে যায়। রনি এটা দেখতে পেয়ে নীলেশকে একটা কলম দেয় তার লেখাটা শেষ করার জন্য। আসলে রনিও এখন তার ভুলটা বুঝতে পেরেছিল, কারণ সেদিন নীলেশ চাইলেই তাকে মেরে ফেলতে পারত, আর এর জন্য যথেষ্ট কারণও ছিল নীলেশের কাছে, কিন্তু সে সেদিন তাকে ছেড়ে দিয়েছিল। এরপরই দেখা যায় বিধি আর নীলেশ একসাথে বাসে করে ফিরছিল। শত বাধার পর আজ তারা দুজন আবারও এক হয়েছে, আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে উঁচুজাত আর নিচুজাত বলে কিছুই হয় না, সবাইকে মানুষ হিসেবে গণ্য করলেই এই সমাজ বদলে যাবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।